শ্রী শ্রী গুরাওই নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সেকেন্ড ম্যারেজ ইন অ্যাস্ট্রোলজি, জ্যোতিষে দ্বিতীয় বিবাহের যোগ। দেখুন, সরাসরি আলোচনায় ঢুকছি, বিস্তৃত কোনো আলোচনা নয়, ভূমিকা নয়। সেটা হলো প্রধানত 5টা পয়েন্ট, জ্যোতিষশাস্ত্রে প্রধানত 5টা পয়েন্ট দেখা হয় বা দেখার কথা বলা হয়েছে, যাতে দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হয়, সে জাতক হোক বা জাতিকা। কি কি? প্রথমেই বলি, বুধ এই গ্রহটা স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স। মার্কারি ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স। এই বিশ্ব চরাচরে বুধ হলো সব থেকে ছোট গ্রহ। ফলে বুধের মধ্যে একটা প্রগল্ভতা থাকে, একটা চাইল্ড লাইক অ্যাটিটিউড থাকে। ফলে বুধ কোনো ফার্ম ডিসিশন নিতে পারে না, বিক্ষিপ্ত ডিসিশন নেয়। এবং বুধ হলো কিন্তু ডুয়েল প্ল্যানেট, দর্থক গ্রহ। দর্থক রাশি হলো মিথুন এবং কন্যা, এই দুটো হলো দর্থক রাশি। আরো দুটো আসে, এই দুটোর কথা বলছি। মিথুন এবং কন্যা দুটো হলো দর্থক রাশি বা ডুয়েল জোডিয়াক সাইন। এই দুটোর অধিপতি গ্রহ হলো বুধ। ফলে বুধও কিন্তু দুই দিক থেকেই, বুধ নিজে চাইল্ড লাইক অ্যাটিটিউড, তার মধ্যে এই দুটো রাশির অধিপতি যে দুটো হলো ডুয়েল জোডিয়াক সাইন মানে দর্থক রাশি। এরা কি করে? সবসময় দুরকম চিন্তা করে, এটা ভালো না এটা ভালো, এটা খারাপ না এটা ভালো, সিদ্ধান্ত নিতে পারে না। এবং ভুলভাল সিদ্ধান্ত, যদি বুধ খারাপ থাকে, পীড়িত বুধ হয় কোনোভাবে, তাহলে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে বুধের জাতক বা জাতিকারা। এবং এই বুধের বিশাল ভূমিকা সেকেন্ড ম্যারেজে, এই বুধের বিশাল ভূমিকা। আমি এরকমও দেখেছি, সপ্তমে কারোর বুধাদিত্য যোগ আছে। বুধাদিত্য যোগ, চিন্তা করুন, যে যোগ মানুষকে অত্যন্ত জ্ঞানী করে, গুণী করে, সেই বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও সপ্তমে যেহেতু বুধ আছে, সেহেতু তার দ্বিতীয় বিবাহ হয়েছে। এরকমও অনেক ক্লায়েন্টকে আমি দেখেছি। যাই হোক, এখন 5টা পয়েন্ট বলি, যে 5টা পয়েন্ট দেখা গেলে সেই জাতক বা জাতিকার দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হয় বা সূচনা করে, সূচিত করে। এক হলো 7th হাউস লর্ড বা সাবলর্ড যদি বুধ হয়, 7th হাউস সপ্তম ভাবের অধিপতি গ্রহ বা সহ অধিপতি গ্রহ, লর্ড বা সাবলর্ড যদি বুধ হয়, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, দ্বারাকারক প্ল্যানেট, দ্বারাকারক গ্রহ যদি বুধ হয়, মনে রাখবেন, দ্বারাকারক গ্রহ যদি বুধ হয়, তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হয়। তৃতীয় কি? মার্কারি ইন 7th হাউস, ওই যে বললাম সপ্তমে বুধাদিত্য যোগ ছিল, তার মানে বুধ এবং আদিত্য, বুধ এবং রবি ছিল। তো সপ্তমে বুধ থাকলেও কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হয়। 4 নম্বর কি না, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই 3টে নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। সপ্তমে যদি বুধ না থেকে অন্য কোনো প্ল্যানেট থেকে থাকে, অন্য কোনো গ্রহ থেকে থাকে, এবং সে যদি এই বুধের নক্ষত্র কোনো একটার সাথে যুক্ত হয়, সেটা অশ্লেষা হতে পারে, সেটা জ্যেষ্ঠা হতে পারে, সেটা রেবতী হতে পারে, তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহের সূচনা করে। আর একটা কি, 5 নম্বর পয়েন্ট, যেটা সপ্তমে যদি রাহু দৃষ্ট দুর্বল বৃহস্পতি থাকে। দেখুন, বৃহস্পতিও কিন্তু ডুয়েল সাইনের অধিপতি। বৃহস্পতির যে দুটো রাশি, মীন রাশি এবং ধনু রাশি, এই দুটো রাশিও কিন্তু ডুয়েল জোডিয়াক সাইন, দর্থক রাশি, কিন্তু ধনুও দর্থক রাশি, মীনও দর্থক রাশি। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিও কিন্তু দর্থক রাশির অধিপতি গ্রহ। সেই বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায়, কোনোভাবে দুর্বল হয়ে যায়, এবং সে যদি রাহু দৃষ্ট হয়ে সপ্তমে বসে থাকে, তাহলেও কিন্তু জাতক বা জাতিকার দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হয়। আর একটা কথা বলে দিই, রাহু দৃষ্ট না হলেও বৃহস্পতি যদি সেক্ষেত্রে রাহুর নক্ষত্র যুক্ত হয়, মানে হয় বৃহস্পতি সপ্তমে, বৃহস্পতি বসে আছে, সে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী কোনো একটার সাথে যুক্ত হলো, কিংবা সপ্তমে বৃহস্পতি যদি কোনোভাবে
আদ্রা, স্বাতী বা শতভিষার কোনো একটা নক্ষত্রের সাথে যুক্ত হয় সপ্তমী অবস্থাকে। কেননা আদ্রা, স্বাতী এবং শতভিষারও অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু দ্বারা আয়দার দৃষ্ট হবে দুর্বল বৃহস্পতি সপ্তমে, কিংবা রাহুর কোন একটা নক্ষত্র আদ্রা, স্বাতী বা শতভিষার সাথে যুক্ত হবে, তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হয়। এইবারে যে বিষয়টা আসবো সেটা হলো সপ্তমে কি ভাব দেখা দিলে, নবমে কি ভাব দেখা দিলে এই দ্বিতীয় বিবাহটা পুষ্ট হয় এবং কেনই বা নবম স্থান, এইটের বিষয় এখন আলোচনা করব। ঠিক আছে, যে কেনই বা নবম স্থান আর সপ্তম স্থান আমরা জানি বিবাহ স্থান, তাহলে নবম স্থানের কথাটা আসছে কেন, ঠিক আছে, সেইটা এখন আমরা আলোচনা করব। একটু দাঁড়ান, আমি এটা ভালো করে পরিষ্কার করে তারপরে সেটা বোঝাচ্ছি। আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক, মিস করবেন না বা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারাই লুজার হবেন। একটু দাঁড়ান, আমি জাস্ট ড্র করে নিই, ড্র করে আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে। ধরুন কারোর মেষ লগ্ন, ধরুন কারো মেষ লগ্ন, তার সপ্তম ভাব হলো তুলা রাশি আর নবম ভাব হলো ধনু রাশি, ঠিক আছে। তো সপ্তম ভাব দেখা হয় প্রথম বিবাহের জন্য, দেখা হয় সপ্তম ভাব, এটা মাথায় রাখবেন, প্রথম বিবাহের জন্য দেখা হয় সপ্তম ভাব। দ্বিতীয় বিবাহের জন্য কিন্তু দেখা হয় নবম ভাব। কেন নবম ভাব? তারও কারণ আছে, জ্যোতিষশাস্ত্র কিন্তু অত্যন্ত নিখুঁত নির্ভুল। কেন নবম ভাব দেখা হচ্ছে দ্বিতীয় বিবাহের জন্য সেটাও জানতে হবে। নবম ভাব বললে তো হবে না, কেন দেখা হচ্ছে নবম ভাব, সেটা হলো লগ্ন, ধরুন এটা ধরি কোনো জাতকের লগ্ন, এটা তাহলে বোঝাতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ধরুন কোনো জাতকের জন্মছকে লগ্ন, এটা মানে মেষ লগ্ন, এবার তার তৃতীয় ভাব মানে মিথুন, তৃতীয় ভাব হলো তার ছোট বোনের স্থান, এটা আমরা সবাই জানি। তো লগ্নের তৃতীয় ভাব হলো ছোট বোনের স্থান, কার না জাতকের। তাহলে জাতকের স্পাউসের ঘর কোনটা? সেভেন্থ হাউস। এটা হলো জাতকের যে জাতিকা মানে স্ত্রী, তার স্পাউস, তার ঘর হলো সেভেন্থ হাউস। তাহলে এটা যদি সেভেন্থ হাউস স্পাউসের ঘর হয়, তো সেখান থেকে তৃতীয় ভাব তার ছোট বোনের ঘর, মানে জাতকের যদি ছোট বোনের ঘর হয় তার লগ্নের থেকে তৃতীয়, তাহলে স্পাউসেরও লগ্ন থেকে তৃতীয় ভাব মানে নবম ভাব, জাতকের ক্ষেত্রে নবম ভাব হলো সেই স্পাউসের ছোট বোনের ঘর, তার মানে জাতকের শালিকার ঘর, জাতকের ছোট শালিকার ঘর হলো নবম ভাব, ঠিক আছে, ক্লিয়ার। এবার জ্যোতিষশাস্ত্রে এই ছোট শালিকাকে ধরা হয় সতীন হিসেবে, জ্যোতিষশাস্ত্রে ছোট শালিকাকে ধরা হয় সতীন হিসেবে। তাহলে এই যে উনি সেকেন্ড ম্যারেজ করবেন এই জাতক, সেটা কি করে বোঝা যায়? এই নবম ভাব থেকে দৃষ্ট হয়, কেননা এর সতীন হলো কিন্তু তৃতীয় ভাব, শুধু ছোট বোন নয়, কিন্তু সতীনের ব্যাপারটাও আসছে। তো সেই জন্য নবম ভাবকে দেখা হয় যে জাতকের দ্বিতীয় ম্যারেজ হবে কি হবে না। এবার দেখুন জাতকের দ্বিতীয় ম্যারেজ হবে কিনা সেটা তো নবম ভাব দেখা হবে, কিন্তু নবম ভাবটা কি করে বোঝা যাবে যে জাতকের দ্বিতীয় ম্যারেজ হয়েছে? বিবাহকারক গ্রহ হলো শুক্র, ঠিক আছে, বিবাহকারক গ্রহ হলো শুক্র। ধরুন শুক্র এখানে বসে আছে, মিথুন রাশিতে শুক্র বসে আছে, তাহলে শুক্র সমসপ্তমে নবম ভাবকে দৃষ্ট করছে, নবম ভাবকে দেখছে শুক্র 1 2 3 4 5 6 7। তো শুক্র দৃষ্ট যদি নবম ভাব হয়, কিংবা শুক্র দৃষ্ট যদি নবম ভাবের অধিপতি হয়, ধরুন শুক্র এখানে বসে নেই, শুক্র বসে আছে কর্কট রাশিতে, ঠিক আছে, শুক্র বসে আছে কর্কট রাশিতে, আর আপনার নবম ভাবের অধিপতি বসে আছে মকর রাশিতে। শুক্র দৃষ্ট হচ্ছে, নবম ভাবের অধিপতি বৃহস্পতি, তার সে বসে আছে মকর রাশিতে,
কর্কট রাশিতে বসে আছে, শুক্র সমসপ্তমে দেখছে, তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হবে। মানে শুক্র তাকে কোনোভাবে দেখতে হবে সমসপ্তমে, শুক্রের তো একটাই দৃষ্টি সমসপ্তম। তো সমসপ্তমে যদি শুক্র তাকে দেখে, হয় নবম ভাবকে দেখবে বা নবম ভাবের অধিপতিকে দেখবে, কিংবা যদি শুক্র ধরুন নবম ভাবে যে গ্রহ বসে থাকুক, ধরুন নবম ভাবে বসে আছে, ধরুন নবম ভাবে বসে আছে মঙ্গল, ঠিক আছে, মঙ্গল যদি কোনোভাবে শুক্রের নক্ষত্র যুক্ত হয়, শুক্রের নক্ষত্র কোনগুলো? পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া এবং ভরণী, এই তিনটে নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র। তো শুক্র ধরুন মঙ্গল বসে আছে নবমে, থাকতেই পারে, দেখতে হবে সে কি শুক্রের নক্ষত্র যুক্ত হয়ে বসে আছে, মানে পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া বা ভরণী নক্ষত্র যুক্ত হয়ে বসে আছে কোনো একটা, তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ দৃষ্ট হচ্ছে। মানে এনিয়াও শুক্রের সাথে কানেক্টেড হতে হবে। নবম ভাবে যে গ্রহ বসে থাকবে বা নবম ভাবের অধিপতি যে গ্রহ, সে কোনোভাবে শুক্রের সাথে যদি কানেক্টেড হয়, তাহলেও কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ পুষ্ট হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিসে যেটা হয় সেটা হলো ধরুন সপ্তমের আর একটা জিনিস যেটা বোঝানোর সেটা বোঝাই, সেটা হলো সপ্তমের, এটা হলো ষষ্ঠ ভাব লগ্ন থেকে, ষষ্ঠ ভাবে যদি দ্বারাকারক গ্রহ বসে থাকে বা দ্বারাকারক গ্রহ দৃষ্টি দেয় ষষ্ঠ ভাবকে, বা শুক্র বসে থাকে বা শুক্রের নক্ষত্রযুক্ত কোনো গ্রহ বসে থাকে ষষ্ঠ ভাবে, তাহলে সেই জাতক বা জাতিকার যেটা হবে সেটা হলো বিয়ে নয়, কিন্তু ওই বলে না লাইফ পার্টনার, মানে ওই ওটাকে বলা হয় আপনার যে বিয়ে না করে একসাথে থাকা, ঠিক আছে, বিয়ে না করে একসাথে থাকা, বেড শেয়ার করা, ঠিক আছে। তো সেটা হলো, সেটা দেখা হয় কিন্তু ষষ্ঠ ভাব থেকে, সেটা কিন্তু নবম ভাব থেকে নয়, এই জায়গাটা গুলিয়ে ফেলবেন না। প্রথম বিবাহ সপ্তম ভাব থেকে, দ্বিতীয় বিবাহ দেখা হয় নবম ভাব থেকে, প্রথম বিবাহ সপ্তম ভাব, দ্বিতীয় বিবাহ নবম ভাব। আর যদি আপনার লাইফে এমন কেউ থেকে থাকে যাকে আপনি বিয়ে করতে পারছেন না, অথচ তার সাথে আপনার সমস্ত সম্পর্ক আছে, সমস্ত রকম ম্যারিটাল রিলেশন আপনার তার সাথে আছে, ঠিক আছে, ফিজিক্যাল রিলেশন আপনার তার সাথে আছে, এরকম যদি কেউ থাকে সেটা দেখতে হবে কিন্তু ষষ্ঠ ভাব থেকে। কিভাবে ষষ্ঠ ভাব? না, ষষ্ঠ ভাবের অধিপতি যদি কোনোভাবে শুক্রের সাথে কানেক্টেড হয়, আয়দার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র, কিংবা ষষ্ঠ ভাবে শুক্রের দৃষ্টি পড়ছে, ধরুন শুক্র বসে আছে এখানে, ধরুন বসে আছে শুক্র, তাহলে 1 2 3 4 5 6 7, শুক্র সমসপ্তমে ষষ্ঠ ভাবকে দেখছে, কিংবা ধরুন ষষ্ঠ ভাবের অধিপতি, মানে এখানে ষষ্ঠ ভাবের অধিপতি হলো বুধ, ধরুন বুধ বসে আছে এখানে, বসে আছে মিথুন রাশিতেই বসে আছে বুধ, ঠিক আছে, শুক্র বসে আছে এখানে, ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7, শুক্র এখান থেকে দেখছে বুধকে, ঠিক আছে। কিংবা যদি ষষ্ঠ ভাবের অধিপতি, যদি ষষ্ঠ ভাবের অধিপতি ধরুন এই ভাবের অধিপতি ধরুন চন্দ্র, ঠিক আছে, মানে ষষ্ঠ ভাবের অধিপতি সাপোজ চন্দ্র, বা এই ষষ্ঠ ভাবের অধিপতি ধরুন বুধই, ঠিক আছে, ষষ্ঠ ভাব এটা বুধ দিয়ে বোঝালেই ভালো বোঝা যাবে, কেননা এটা কন্যা রাশির ঘর। তো বুধ যদি কোনোভাবে পূর্ব ফাল্গুনী বা পূর্বষাঢ়া বা ভরণী নক্ষত্র যুক্ত হয়, কিংবা বুধ যদি সপ্তম ভাবের অধিপতি কোনোভাবে যদি লর্ড বা সাবলর্ড, সপ্তম ভাবের লর্ড তো হলো বুধ, সাবলর্ডও যদি কোনোভাবে ষষ্ঠ ভাবের অধিপতি যদি শুক্র হয়, ঠিক আছে, ষষ্ঠ ভাবের অধিপতি যদি শুক্র হয় বা লর্ড শুক্র বা সাবলর্ড শুক্র, তাহলেও কিন্তু ষষ্ঠ ভাবে এই যোগটা প্রবল হয়। তাহলে মাথায় রাখবেন, সেটা হলো কি কি আর একবার বলে দিচ্ছি, সপ্তম ভাব হলো প্রথম বিবাহ, নবম ভাব হলো দ্বিতীয় বিবাহ, আর ষষ্ঠ ভাব হলো লিভ ইন, আমি যে টার্মটা মনে করতে পারছিলাম না, লিভ ইন বলে এটাকে, লিভ ইন, এই লিভ ইনটা আজকাল খুব চলছে, লিভ ইনটা দেখা হবে কিন্তু ষষ্ঠ ভাব থেকে, গুলিয়ে ফেলবেন না। আবার বলছি, প্রথম বিবাহ দেখা হবে সপ্তম ভাব থেকে,
দ্বিতীয় বিবাহ দেখা হবে নবম ভাব থেকে, এবং লিভ ইনটা দেখা হবে কিন্তু ষষ্ঠ ভাব থেকে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আর একটা প্রশ্ন থেকে যায় যে দ্বিতীয় বিবাহের যোগ নয় এগুলো হলো, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু দ্বিতীয় বিবাহটা কি আদৌ সুখপ্রদ হবে, মঙ্গলদায়ক হবে, সেটা কি করে বোঝা যাবে? নাকি প্রথম বিবাহের মতোই খারাপ হবে বা তার থেকেও খারাপ হবে? বা অনেক সময় এটা হয়, ওই যে বললাম বুধ যদি অধিপতি হয় বা বুধ যদি কোনোভাবে কানেক্টেড হয় সপ্তম ভাবে, তাহলে সেকেন্ড ম্যারেজ তৈরি করছে। তো বুধ যেহেতু চাইল্ড লাইক একটা প্ল্যানেট, সেহেতু সেহেতু ধরুন প্রথম বিয়ের হয়তো ঠিকই ছিল, কিন্তু জাতিকার কোনোভাবে মনে হয়েছে যে আমার যে হাজব্যান্ড ফিনান্সিয়ালি স্ট্রং নয়, ঠিক আছে, ফিনান্সিয়ালি স্টাউট নয়, তো আমাকে একজন কোনো বড় লোক দেখে কারোকে বিয়ে করতে হবে, যার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ প্রচুর আছে, এরকম কারোকে দেখে বিয়ে করতে হবে। এবার সে তো সেই দরিদ্র বরের সাথে, ফার্স্ট ম্যারেজ যে দরিদ্র বর তার সাথে তো সে রইলো না, সে চলে গেল সেকেন্ড ম্যারেজ কারোকে করলো, সে প্রচুর অর্থ প্রতিপত্তি দেখে তাকে বিয়ে করলো। কিন্তু সেখানে গিয়ে যেটা ঘটলো সেটা হলো, যেটা ছিল প্রথম ম্যারেজে প্রথম স্বামীর সাথে, সে কিন্তু যেখানে ছিল তার আত্মসম্মানটা বজায় ছিল। প্রথম বিয়েতে তার আত্মসম্মানটা বজায় ছিল, হয়তো গরিব ছিল, হয়তো আর্থিক দিক থেকে দুর্বল ছিল, হয়তো বিলো পভার্টি লাইন ছিল, কিন্তু আত্মসম্মানটা ছিল। যেটা কিন্তু সেকেন্ড ম্যারেজ যাকে করলো সেখানে অর্থ প্রচুর পেল, সম্পত্তি প্রচুর পেল, গাড়ি ঘোড়া দাস দাসী প্রচুর পেল, কিন্তু আত্মসম্মানটা জলাঞ্জলি গেল। মানে না ঘাড়কা না ঘাটকা হয়ে গেল। তারপরেরটা আর আমি বললাম না, অপমান করা হবে সেটা কারোকে। তো সেই জন্য সেকেন্ড ম্যারেজের যোগ থাকলেই তো শুধু হবে না, সেকেন্ড ম্যারেজটা আদৌ শুভপ্রদ হবে কিনা, সেকেন্ড ম্যারেজটা আদৌ মঙ্গলদায়ক হবে কিনা, সেকেন্ড ম্যারেজটা আদৌ সৌভাগ্যমণ্ডিত হবে কিনা, সেটা দেখার জন্যই কোনো একজন পার্টিকুলার, কোনো একজন বড় জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষী, বড় জ্যোতিষের থেকেও বড় কথা, কোনো অভিজ্ঞ জ্যোতিষী যিনি সাবজেক্টটাকে জানেন, সাবজেক্টটাকে চেনেন, সাবজেক্টটাকে বোঝেন, এরকম কারোর কাছে যেতে হবে দ্বিতীয় ম্যারেজের ডিসিশন নেবার আগে। যে দেখুন দাদা, আমি কিন্তু কোনোভাবে, দাদা বা দিদি যাই হোক, আমি কোনোভাবেই টিকতে পারছি না আমার প্রথম বরের সাথে, আমি দ্বিতীয় ম্যারেজ করব, তো দ্বিতীয় ম্যারেজটা টিকবে কিনা, তো দ্বিতীয় ম্যারেজটা আদৌ টিকবে কিনা সেটা জ্যোতিষী বলে দেবেন। কিন্তু অভিজ্ঞ জ্যোতিষী যদি হন, তিনি বলে দেবেন যে না, সেকেন্ড ম্যারেজটা তুমি করো না, কেন সেকেন্ড ম্যারেজটা রাহু দৃষ্ট হচ্ছে বা রাহুর নক্ষত্র যুক্ত হচ্ছে। রাহুর নক্ষত্র হলো আদ্রা, সাতি বা শতভিসার কোনো একটা যুক্ত হচ্ছে সেকেন্ড ম্যারেজের লর্ড বা সেকেন্ড ম্যারেজের সাবলর্ড, বা সেকেন্ড ম্যারেজে যে গ্রহ বসে আছে কোনোভাবে রাহু দৃষ্ট হচ্ছে বা রাহুর নক্ষত্র যুক্ত হচ্ছে, তাহলে কিন্তু তোমার সেকেন্ড ম্যারেজটা প্রথম ম্যারেজের থেকেও খারাপ হতে পারে। এটা কিন্তু একজন আদর্শ জ্যোতিষী, আইডিয়াল অ্যাস্ট্রোলজারই বলতে পারেন, এক্সপেরিয়েন্সড কোনো জ্যোতিষী বলতে পারেন, যে কেউ কিন্তু এটা বলতে পারবে না। যাই হোক, মোটামুটি সবার সুবিধার্থে আপাত দৃষ্টিতে যেটা বোঝার সেটা আমি বুঝিয়ে দিলাম। আশা করি আমি বোঝাতে পারলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।